লন্ডন থেকে ফিরে এয়ারপোর্টে সেনাবাহিনীর হাতে গ্রেফতার হলেন ডক্টর ইউনূস। কারণ এই সফরে ইউনূস সরকারের কোনোই অর্জন নেই বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে পদে পদে অপমান করা ছাড়া। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি সবসময় খুব প্যাশনেটলি একটা কথা বলেন, তাহলে আমাকে তোমরা আনলা কেন? অভিযোগে টিউলিপ সিদ্দিককে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে হবে। লন্ডনে সফরকালে ব্রিটিশ টেলিভিশন চ্যানেল ITV-কে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা আরো জানান, সাক্ষাতের জন্য টিউলিপ সিদ্দিকের পাঠানো চিঠি তিনি নিজেই প্রত্যাখ্যান করেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি এই কথা বলছে যে হাসনাত একটা মেম্বারি করলেও পাস করবে না, বা আমার বিশ্বাস হচ্ছে না, হাসনাত আবার লেখছে আপনাদের সরকারকে মেম্বার ইলেকশন দিতে বলে। সম্মানিত দর্শক, এবার কঠিনভাবে ফেসে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। লন্ডনে সফরে গিয়ে এবার কঠিনভাবে ফেসে গিয়েছেন। ইতিমধ্যে কিন্তু তার ক্ষমতা নিয়ে এবার টানাটানি শুরু হয়ে গিয়েছে। দর্শক, লন্ডনে তারেক জিয়ার সাথে বৈঠক করে আরও ফেসে গিয়েছেন। দর্শক, আওয়ামী লীগের নেতাকর্মীরা এবার লন্ডনে তারেক জিয়া সহ ডক্টর ইউনূসকে কঠিন অপমান করেছেন এবং তাদের বিরুদ্ধে কঠিন অভিযোগ এনেছেন লন্ডনের প্রধানমন্ত্রীর কাছে। দর্শক, এই ভিডিওর মাধ্যমে আজকে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাস্টার প্ল্যানে ডক্টর ইউনূসের চারদিক থেকে বিপদ এসেছেন এবং ডক্টর ইউনূস যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে হবে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও তার ক্ষমতা ফিরে দিতে হবে। দর্শক, চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত তথ্যগুলো দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তাহলে বিএনপি পরাজয় হলো লন্ডনের ডরচেস্টার হোটেলে 13 জুন 2025 তারিখে। ডক্টর ইউনূস ও তার 39 জন সফর সঙ্গীর জন্য এই সফর সরকারি সফর অবশ্যই, কিন্তু বাংলাদেশের জনগণের জন্য ডক্টর ইউনূসের 10 মাসে 11তম সফরটি কোনোভাবেই সরকারি নয়। কারণ এই সফরে ইউনূস সরকারের কোনোই অর্জন নেই বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে পদে পদে অপমান করা ছাড়া। এই সফরের একমাত্র উদ্দেশ্য ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে বৈঠক করে তাকে ধাপ্পা দেওয়া। দুঃখজনক হলো এই প্রথম বৈঠকেই তিনি তার নিজের রাজনীতি, দল এবং বাংলাদেশকে বাজি ধরলেন। কেন এই বৈঠক থেকেও নির্বাচনের একটি সুনির্দিষ্ট তারিখের ঘোষণা এলো না? কিন্তু বৈঠক তো হয়েছে প্রায় 1.5 ঘন্টা ব্যাপী। শোনা যাচ্ছে এর আগে তারেক রহমান এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে রোজার রহমানেরও আলাদা বৈঠক হয়েছে। বিএনপি এতেই খুশি, এতেই গদগদ। এনসিপি দল 3-0 গোলে বিএনপি দলকে পরাজিত। গ্রুপে কোনো মাসের 13 তারিখ শুক্রবার পড়লে তাকে বলা হয় শয়তানের দিন, শয়তানের তারিখ। সে হিসাবে লন্ডনের 13 জুন শুক্রবার যে আলোচিত বৈঠকটি হয়েছে তাকে শয়তানের দিনে অনুষ্ঠিত বৈঠক হিসাবে ধরে নিয়ে আলোচনা শুরু করা যায় কিনা বলেন। এর আগেও আরেকটি ভিডিওতে বলেছিলাম যে ডক্টর ইউনূসের শনির দশা শুরু হয়েছে। এখন থেকে বিএনপি তথা তারেক রহমানেরও যে শনির দশা শুরু হলো সেটিও আলোচনার দাবি রাখে, তাই তো? ডক্টর ইউনূস ও তার 39 জন সফর সঙ্গীর জন্য এই সফর সরকারি সফর অবশ্যই, কিন্তু বাংলাদেশের জনগণের জন্য ডক্টর ইউনূসের 10 মাসে 11তম সফরটি কোনোভাবেই সরকারি নয়। কারণ এই সফরে ইউনূস সরকারের কোনোই অর্জন নেই বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে পদে পদে অপমান করা ছাড়া। এই সফরের একমাত্র উদ্দেশ্য ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে বৈঠক করে তাকে ধাপ্পা দেওয়া, এবং এই ধাপ্পাবাজির খপ্পরে তারেক রহমান বেশ ভালোভাবেই পড়েছেন। সেটা কিভাবে আসুন দেখা যাক আস্তে আস্তে। তারেক রহমানের এটা তো প্রথম রাজনৈতিক বৈঠক। জিয়াউর রহমানের হাতে বিএনপি গঠনের পর তার স্ত্রী বেগম খালেদা জিয়া দলটির হাত ধরেন তার মৃত্যুর পর, কিন্তু তারেক রহমান দলের পক্ষে কোনো কাজ করা ছাড়াই প্রাথমিক সদস্য পদ থেকেই বলতে গেলে একেবারে চেয়ারপারসন হয়ে গেছেন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন। যেহেতু দলটি তার পরিবারের দ্বারা সৃষ্ট, সেহেতু এই পদ তিনি পেতেই পারেন। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তার জীবনের অসংখ্য রাজনৈতিক এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের বৈঠক করলেও এবারের বৈঠকটি যে তারেক রহমানের সবচাইতে বা তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ারের সবচাইতে উল্লেখযোগ্য বৈঠক, তাতে আপনার কোনো সন্দেহ আছে কি? এর আগে এমন কোনো বৈঠকের কথা আপনি স্মরণ করতে পারেন যেটাতে তারেক রহমান সিদ্ধান্ত গ্রহণ করেছেন দলের হয়ে, দেশের হয়ে, দেশের ভবিষ্যৎ নিয়ে, দলের ভবিষ্যৎ নিয়ে? না, আমার বিশ্বাস নেই। দুঃখজনক হলো এই প্রথম বৈঠকেই তিনি তার নিজের রাজনীতি, দল এবং বাংলাদেশকে বাজি ধরলেন, এবং আমার মনে হচ্ছে এই বাজিতে তিনি গোহারা হেরে গিয়েছেন একজন ধুরন্ধর আন্তর্জাতিক মানের খেলোয়াড়ের কাছে। রাজনীতি মানে যদি খেলা হয়ে থাকে তাহলে তারেক রহমান এই খেলা শুরুর আগেই পরাজিত হলেন বলে আমি দেখতে পাচ্ছি। ডক্টর ইউনূসের চাওয়াটা আসলে কি? তিনি দীর্ঘকাল অপেক্ষা করে একটি রাজনৈতিক দলের জন্ম দিয়েছেন, নাম দিয়েছেন নাগরিক পার্টি বা নাপা, যার পোশাকি নাম এনসিপি। কোনো সন্দেহ আছে যে এই দলটির পিতা ডক্টর ইউনূস নন? আমার নেই। তার মানে এই বৈঠকটি অনুষ্ঠিত হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং এনসিপির দলীয় পিতার মধ্যে, মানে দুটি দলের মধ্যে, এনসিপি এবং বিএনপি।
এনসিপির শিশু রাজনীতিবিদদের হয়ে বিগত 10 মাসে আসলে ডক্টর ইউনূস তো সমানে ছক্কা মেরে যাচ্ছেন, কি যাচ্ছেন না? এই বৈঠকেও ইউনূসের সঙ্গে বসার সম্মতি দিয়ে তারেক জিয়া আসলে দেশের আরেকটি কিংস পার্টির বৈধতা দিলেন। ডক্টর ইউনূস সেটাই চেয়েছিলেন। তিনি হয়তো বলেছেন যে দেখেন তারেক সাহেব, আপনার দলও এক সময়ের কিংস পার্টি, এনসিপিও এই সময়ের কিংস পার্টি, দুই পার্টির জন্ম হয়েছে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে। সুতরাং বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে সরাতে হলে এই দুই কিংস পার্টির মধ্যে ঐক্য হতেই হবে। তারেক রহমানের পক্ষে এই যুক্তির সমর্থন না করা ছাড়া বা এই যুক্তির পক্ষে সমর্থন না দিয়ে উপায় কি আছে বলেন? এবং হয়েছেও তাই। তারেক রহমান বলেছেন যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের বিচারের ভার বিএনপি নিতে চায় না, আপনারা সেটা করে ফেলেন, তাতে নির্বাচন পেছানো দরকার হলে পেছান। ডক্টর ইউনূস এটাই চেয়েছিলেন। দর্শক, বর্তমান উপদেষ্টা পরিষদের এবং বর্তমান সরকারের নানা সময়ে নানা রকমের কথা অনেক সময়ে আলোচনার যেমন জন্ম দেয়, সমালোচনার জন্ম দেয়। এই উপদেষ্টা পরিষদ এবং এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখেছি গত 10 মাসে তাদের অবস্থান বারবার পরিবর্তন করেছে এবং নানা সময়ে নানা রকমের কথা বলেছে। এই উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে একটা বড় অভিযোগ রয়েছে যে তারা জনপ্রিয়তার পথে হেঁটেছে, অর্থাৎ জনপ্রিয়তা যেদিকে সেদিকেই সিদ্ধান্ত নিয়েছে, সেটা দেশের জন্য মঙ্গলকর হোক অমঙ্গলকর হোক সেই ভাবনা ভাবেনি। তারা প্রতি মুহূর্তে কথা চেঞ্জ করেছে। যেমন যদি আওয়ামী লীগের নিষিদ্ধ করা প্রসঙ্গে কিংবা আওয়ামী লীগের নির্বাচন করতে পারবে কি পারবে না এই প্রশ্নে নানা সময় নানা রকমের কথা আমরা শুনেছি। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে, এটা বিএনপি চাইছে তাই আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে। কখনো বলা হয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা এই সরকারের নেই। এই কথাগুলোকে অনেকভাবে অনেকবার বলা হয়েছে। আবার এনসিপির দাবির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার নির্বাহী আদেশে। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে একটা সময় পর্যন্ত, অন্তত এই বছরের প্রথমার্ধ পর্যন্ত ব্যাপারটা নিশ্চিত ছিল। হঠাৎ করেই সরকারের ইউটার্ন আমরা দেখেছি। এরকম নানা ক্ষেত্রে আমরা সরকারের ইউটার্ন দেখেছি। এবার নতুন একটা ক্ষেত্রে সরকারের ইউটার্ন আমরা দেখলাম, সেটা হচ্ছে সংস্কার এবং গণভোট। প্রফেসর ইউনূস গণভোট প্রসঙ্গে গণভোট অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় এবং সংস্কার আগামী সংসদে হবে এরকম মন্তব্য করাই তীব্রভাবে খেপেছে এনসিপি এবং এনসিপির সংবাদ সম্মেলনে এই কথা প্রত্যাহারেরও দাবি জানিয়েছে। অর্থাৎ সরকার নানা সময়ে এনসিপির দাবির প্রেক্ষিতেই যে তাদের অবস্থান পরিবর্তন করেছে, সেই রেওয়াজ যখন এবার এসে আবার দেখলাম, তখন এনসিপির সিদ্ধান্তের বাইরে যখন চলে গেল, তখন এনসিপি সেটাকে প্রতিবাদ জানালো এবং দেশে ফেরার সঙ্গে সঙ্গে সরকার প্রধানকে এই কথা উইথড্র করতে হবে এমন আলটিমেটাম দিল এনসিপি। কি আসলে হচ্ছে? কেন সরকার একটা স্থিতাবস্থায় থাকতে পারছে না, কেন সরকার এক কথায় থাকতে পারছে না, সেই আলোচনা করবে এই ভিডিও। বলছিলাম এই সরকারের কথাই বারবার আমরা ভেরিয়েশন দেখছি, কথার পরিবর্তন দেখছি। এই কথার পরিবর্তনের ধারায় এবার যুক্তরাজ্যে সফরকালীন প্রধান উপদেষ্টার যে সর্বশেষ বৈঠক তারেক রহমানের সঙ্গে, সেই বৈঠককে কেন্দ্র করে এবং সেই বৈঠককে কেন্দ্র করে একটা কথা সামনে এসেছে। এনসিপি সেটাকে সামনে এনেছে, যদিও বাংলাদেশের কোনো গণমাধ্যম সেটাকে গুরুত্ব দিয়ে সামনে আনেনি। এনসিপির প্রতিবাদের মাধ্যমেই ব্যাপারটা সামনে এসেছে। সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূস বলেছেন যে গণভোটের প্রয়োজন নেই। অর্থাৎ এনসিপির যে দাবি ছিল যে গণভোট হোক, একটা গণভোটের মাধ্যমে জনগণের সিদ্ধান্ত নেওয়া হোক, সংবিধান পরিবর্তন বিষয়ে, সংস্কার বিষয়ে একটা গণভোটের যে ব্যাপার দাবি হচ্ছিল এনসিপির তরফ থেকে, মূলত সেই দাবিকে নাকচ করে দিয়েছেন এবং প্রফেসর ইউনূস বলেছেন যে সংস্কার হতে হবে নির্বাচিত সংসদে, অর্থাৎ আগামী সংসদে সংস্কার কার্যক্রম, এই বিলগুলো পাশ করতে হবে। সংস্কারের যে মূল ব্যাপারটা সেটা সংসদে হতে হবে। এতদিন কিন্তু এই আলোচনা ছিল না। এতদিন আলোচনা ছিল যে এখনই সংস্কার করে ফেলতে হবে, এখনই এটা করতে হবে, এখনই ওটা করতে হবে। নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনাও আমরা দেখেছি, যেটা সমালোচিত হয়েছে। কারণ একটা পর্যায় পর্যন্ত তারা যদি ধৈর্য ধরতো, আদালতে গিয়ে যদি সেটার একটা সিদ্ধান্ত হতো, তাহলে এত বিতর্ক তৈরি হতো না। যখন সরকার নির্বাহী আদেশে সেটা করতে গেল এবং নিবন্ধন স্থগিত করার ঘটনাও ঘটালো, তখন বিতর্ক তৈরি হয়েছে যে আদালতের সিদ্ধান্তের আগেই এক ধরনের মেসেজ তারা আদালতকে দিয়ে দিল যে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যেটা আদালতের জন্য বিব্রতকর হতে পারে। এবার আমরা যখন প্রধান উপদেষ্টাকে এই কথা বলতে দেখলাম, গণভোটের বিপক্ষে তিনি অবস্থান করলেন। এতদিন গণভোটের পক্ষে ছিলেন এবং সংস্কারের পক্ষে, সব সংস্কার এই সরকারের আমলেই করতে হবে এরকম পজিশন ছিল সরকারের, কিন্তু সেই পজিশন থেকে ইউটার্ন দেখলাম আমরা। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ভিডিওর মাধ্যমে যে তথ্যগুলো দেখলেন এবং জানলেন, সেই সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।